আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশন থেকে আমি ইতিশা আবারও চলে এসেছি তোমাদের মাঝে টাইপ ভিত্তিক নৈবিত্তিক সাজেশন নিয়ে। গত ক্লাসে আমরা দুইটা টাইপ শেষ করেছিলাম, আর এর আগের ক্লাসে আমরা দুইটা টাইপ শেষ করেছিলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে তৃতীয় টাইপ নিয়ে আলোচনা করব। তাও আমাদের তৃতীয় টাইপে কি আছে? টাইপ 3 দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য এবং সেন বংশ। দক্ষিণ পূর্ব বাংলার বেশিরভাগ রাজ্যগুলোই কি ছিল? স্বাধীন ছিল। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন কি? খড়গদের ও অধিপত্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। আর আচ্ছা, খড়গদের অধিপত্য মানে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? বর্তমানে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। এটার উত্তর কি হবে? যে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত ওদের রাজত্ব বা অধিপত্য বিস্তৃত ছিল। তারপর বর্মদের রাজধানী কোথায় ছিল? বর্মদের রাজধানী কোথায় ছিল? বর্মদের রাজধানী ছিল বড় কামতা। এটা কিন্তু মনে রাখার মতো একটি প্রশ্ন, এটি মনে রাখবা। বড় কামতা ছিল বর্মদের রাজধানী। আমি আবারও বলছি, বর্মদের রাজধানী কোথায় ছিল? বর্মদের রাজধানী ছিল বড় কামতা। আমার এর পরের প্রশ্ন হচ্ছে 320 খ্রিস্টাব্দের দিকে যে সকল স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলো হলো কি কি? আচ্ছা, 320 খ্রিস্টাব্দের দিকে যে সকল স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলো কি কি? কি কি হতে পারে? প্রথমে কি আছে? সমতট। হ্যাঁ, সমতট 320 খ্রিস্টাব্দের দিকেই উত্থিত হয়েছিল। পুষ্করণ, হ্যাঁ এটাও 320 খ্রিস্টাব্দের দিকে উত্থিত হয়েছিল। তাম্রলিপ্ত, না এটা 320 খ্রিস্টাব্দে না, এটা আরো পরবর্তীতে উত্থিত হয়েছিল। তাহলে নিচের কোনটি সঠিক? এটি হবে ক। 320 খ্রিস্টাব্দের দিকে মানে যেই স্বাধীন রাজ্য উত্থিত হয়েছিল স্বাধীন রাজ্যের মধ্যে আছে সমতট ও পুষ্করণ। এরপর উদ্দীপকটি পড়ে 63 ও 64 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি বই 63 ও 64 নং প্রশ্নের উত্তর। এটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল প্রশ্নটি। তো এখানে দুইটা বংশ দেওয়া আছে, এটি ক বংশ ও খ বংশ। ক বংশের আনুমানিক 740 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত ওদের শাসনকাল ছিল। তো আমরা জানি 740 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত কাদের শাসনামল ছিল? দেব বংশের শাসনামল ছিল। কাদের শাসনামল ছিল? দেব বংশের শাসনামল ছিল। এদেশে কি দেব বংশের শাসনামল। আর আনুমানিক 900 থেকে 930 খ্রিস্টাব্দ পর্যন্ত কাদের শাসনামল ছিল? আর 900 থেকে 930 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল চন্দ্র বংশের শাসনামল। চন্দ্র বংশের শাসনামল। তাহলে আমরা পেয়ে গেছি যে ক কি? ক বংশটা কোনটা? দেব বংশ। আর খ বংশ কি? চন্দ্র বংশ। আচ্ছা, তাহলে বলেছে 63 নম্বর কোয়েশ্চেনটা কি? ক বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? ক বংশটা কি? ক বংশটা হচ্ছে আমাদের দেব বংশ। তো দেব বংশের রাজধানী কোথায় ছিল? দেব বংশের রাজধানী ছিল দেব পর্বত। উত্তর কি হবে? দেব পর্বত। দেব পর্বত ছিল দেব বংশের রাজধানী। এরপর খ বংশের রাজারা, তার মানে খ বংশ কি আমাদের? চন্দ্র বংশ। আমরা বলতে পারি যে চন্দ্র বংশের রাজারা পাল রাজাদের মতো শক্তিশালী ছিলেন না, তারা পাল রাজাদের মতো শক্তিশালী ছিলেন না। দেব বংশের লোকেরা কি ছিলেন? পাল রাজাদের মতো শক্তিশালী ছিলেন। চন্দ্র বংশের লোকেরা পাল মতো ছিলেন না। এরপর কি আছে? মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতেন। হ্যাঁ এটা সঠিক, তারা মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতেন আর 30 বছর রাজত্ব করেছেন, এটাও সঠিক। আচ্ছা, তাহলে আমরা চন্দ্র বংশের কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? তারা মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতেন আর 30 বছর রাজত্ব করেছিলেন। তাহলে এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে 2 আর 3, যেটা আছে কোথায়? খ নম্বরে। দ্য কারেক্ট আনসার ইজ খ। এটা হবে উত্তর। এরপর আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পরবর্তীতে আমাদের আরেকটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি পরে 65 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে পাল আমলের শেষ দিকে উত্তরবঙ্গে একটি অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্যে বিদ্রোহ করে। আচ্ছা, প্রকাশ্যে পাল আমলের শেষের দিকে যে বিদ্রোহটি হয় সেটি সাধারণত কৃষক বিদ্রোহ নামে পরিচিত। কৃষকদের অধিকার আদায় প্লাস ওদের দাবি উত্থাপন করা, এই সব নিয়ে যে আন্দোলনটা হয় সেটি হচ্ছে কৃষক আন্দোলন। তাহলে আমরা বলতে পারি 65 নং আন্দোলন, কৃষক আন্দোলনের পর কিন্তু পাল রাজাদের তাদের যে দুর্বলতা আরো বেশি করে প্রকাশ পায় এবং পাল রাজারা কি করে? তাদের পতন ঘটতে বাধ্য হয়, তারা সেনদের কাছে পতন ঘটে তাদের।
আচ্ছা, তাহলে উদ্দীপকে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? কৃষক বিদ্রোহের কথা বলা হয়েছে। এরপর দেখো, এরপর আমাদের একটা হিন্টস দেওয়া আছে। আচ্ছা, হেমন্ত সেন থেকে বিজয়, হেমন্ত থেকে বিজয়, বিজয় থেকে বল্লাল, উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ কোন বংশের রাজা ছিলেন? উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিবর্গ কোন বংশের রাজা ছিলেন? কি আছে? খড়গ, দেব, পাল এবং সেন। আমরাও জানি হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন। তাহলে ওদের নামের সাথে আমরা যখন খুবই পরিচিত, এই নামগুলোর সাথে আমরা খুবই পরিচিত, কারণ আমরা সবসময় পড়েছি যে হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন এগুলা। তাহলে আমরা বলতে পারি তারা কোন বংশের রাজা ছিলেন? সেন বংশের রাজা ছিলেন। এরপর বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন সামন্ত সেন। উনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি ঠিক, কিন্তু ওনার আমল থেকে মূলত সেন বংশের ধারাবাহিকভাবে শুরু হয়েছে এবং এটা বংশানুক্রমিক কিন্তু সেন বংশ পরিচালিত হয়েছে এবং দীর্ঘদিন সেনরা তাদের শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হয়েছে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে সেন বংশের প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন, উনি সেন বংশের প্রতিষ্ঠাতা। এরপর হেমন্ত সেনের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন? আচ্ছা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগেটা ছিল সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড 24 আর 23, আর এটা কিন্তু যশোর বোর্ড 2022, এটাও খুবই ইম্পর্টেন্ট। হেমন্ত সেন কে ছিলেন? প্রথমে আসি, হেমন্ত সেন কে ছিলেন? হেমন্ত সেন ছিলেন সামন্ত সেনের পুত্র বা দ্বিতীয় সেন, আমরা বলতে পারি দ্বিতীয় সেন। আচ্ছা, উনি কিন্তু রাজ্য প্রতিষ্ঠা করেছেন, হেমন্ত সেন রাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং তিনি হচ্ছে সেন বংশের সর্বপ্রথম রাজা। আর সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা ঠিকই, কিন্তু উনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে ওনাকে প্রথম রাজা বলাটা যায় না বা বলা অ্যাপ্রোপ্রিয়েট না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন বংশের সর্বপ্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন। আচ্ছা, হেমন্ত সেনের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন? হেমন্ত সেনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার পুত্র বিজয় সেন। হেমন্ত সেনের পুত্র কে ছিল? বিজয় সেন। আচ্ছা, হেমন্ত সেনের পরে মৃত্যুর পর কে আসে? বিজয় সেন আসে। এরপর দেখো, কৌলন্য প্রথা কে প্রবর্তন করেন? এটাই ইম্পর্টেন্ট। কৌলন্য প্রথা কে প্রবর্তন করেন? এটার উত্তর হবে বল্লাল সেন। বল্লাল সেন করেন। আচ্ছা, বিজয় সেন, বল্লাল সেন কৌলন্য প্রথা প্রবর্তন করেন। বল্লাল সেন কৌলন্য প্রথা প্রবর্তন করেন। তারপর দেখো, প্রাচীন বাংলার কোন রাজার পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন? কোন রাজা? প্রাচীন বাংলায় কোন রাজার পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন? লক্ষণ সেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেক বোর্ড কোশ্চেনে আসে। রাজশাহী বোর্ড 2023 এটা এসেছে, +3 স্টার দাও, সেটা ভালোভাবে পড়বে। লক্ষণ সেন, উত্তর কি হবে? লক্ষণ সেন প্রাচীন বাংলার পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন। এরপর বাংলার সেন শাসনের অবসান ঘটে কিভাবে? এটা আমরা আগেও পড়েছি। বাংলা সেন শাসনের অবসান ঘটে কিভাবে? আচ্ছা, আমরা অপশনগুলো একটু দেখে নিব। লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে, হ্যাঁ, লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে বাংলার সেন বংশের পরাজয় ঘটে। বিজয় সেন না, বিজয় সেন না। সামন্ত সেনের পরাজয়ের মাধ্যমে না, কারণ সামন্ত সেন তো সেন বংশের প্রতিষ্ঠাতাই ছিলেন, তার পরাজয়ের মাধ্যমে তিনি তো আর পরাজয় ঘটাননি। এরপর কি আছে? হেমন্ত সেন। সামন্ত সেনের পরবর্তীতে যে রাজা সিংহাসন আরোহণ করেন তিনি হচ্ছেন যে হেমন্ত সেন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হেমন্ত সেন কি পরাজয় ঘটাননি। তারপর কি আছে? বিজয় সেন। হেমন্ত সেনের পরবর্তী যে আছে সে হচ্ছে বিজয় সেন। বিজয় সেন না, তাহলে আমাদের উত্তর কি হবে? লক্ষণ সেন। সেনের পরাজয়ের মধ্য দিয়ে কি হয়? বাংলায় সেন শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের আগমন ঘটে। এরপর দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন, বখতিয়ার খলজি গজনিতে আসেন কত সালে? এটা খুবই ইম্পর্টেন্ট। বখতিয়ার খলজি গজনিতে আসেন কত সালে? 1205 সালে। উনি কিন্তু মতভেদ আছে এটার মধ্যে, যে অনেক সময় থাকে দেখা যায় যে 1205-এর জায়গায় অনেকে 1206, কেউ কেউ মনে করেন যে 1206 সালে বখতিয়ার খলজি গজনিতে আসেন। এটার মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ মনে করে যে 1205 সালের প্রথম দিকেই বখতিয়ার খলজি গজনিতে আসেন। এরপর বখতিয়ার খলজি কত শতকে নদিয়া আক্রমণ করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত শতকে তিনি নদিয়া আক্রমণ করেন?
এটা বরিশাল বোর্ড 2024 সালে এসেছে ত্রয়োদশ শতাব্দীতে, তো ত্রয়োদশ শতকে তিনি খোঁজ নদিয়া আক্রমণ করেন ত্রয়োদশ শতকে। এরপরের প্রশ্ন, কৌম শাসন ব্যবস্থা ভেঙে যায় কেন? রাজার শাসন শুরু হওয়ার ফলে, আমরা অপশনগুলো একটু দেখে নিব। রাজার শাসন শুরু হওয়ার ফলে, কৌম সমাজের সকলের ইচ্ছায়, পঞ্চায়েতের প্রধান না থাকায়, আর হচ্ছে কৌম সমাজের মধ্যে বিশৃঙ্খলার ফলে। কৌম সমাজের শাসন ব্যবস্থা কেন ভেঙে? কৌম সমাজের বিশৃঙ্খলা ছিল না, তার মানে এটা কারণ না। এরপর পঞ্চায়েত প্রধান না থাকে। পঞ্চায়েত প্রধান কি তোমরা জানো? পঞ্চায়েত প্রধান হচ্ছে গ্রামের প্রধান বা গ্রাম প্রধানকে বলা হয় যে পঞ্চায়েত প্রধান। আচ্ছা, উনি না থাকার কারণে না, এটাও না। তারপরে কৌম সমাজের সকলের ইচ্ছে না, কারোর ইচ্ছায় তো একটা শাসন ব্যবস্থা ভেঙে যেতে পারে না, তাহলে এই ইচ্ছাটাও কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার না। এরপর রাজার শাসন শুরু হওয়ার ফলে, হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। রাজার শাসন শুরু হওয়ার ফলে মূলত কৌম শাসন ব্যবস্থা ভেঙে যায়। এরপর আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 75 নাম্বার। প্রাচীন বাংলার শাস্ত্রজ্ঞান চর্চা করার অধিকার ছিল কাদের? শুধুমাত্র ব্রাহ্মণদের। যারা ব্রাহ্মণরা ছিল প্রাচীন বাংলার সবথেকে সমৃদ্ধ পরিবার ছিল ব্রাহ্মণ, এবং তারা নিজেদের বড় মনে করত এবং অন্যদের থেকে অন্যান্য মানে তাদের বংশের মধ্যে যে জাত আছে, জাত এবং কুলের মধ্যে তারা কি করত? ভেদাভেদ তৈরি করত এবং তারা বৈষম্য তৈরি করার চেষ্টা করত। এই শুধুমাত্র ব্রাহ্মণ যারা ছিল তারা মনে করতো যে তারাই শুধুমাত্র পড়াশোনা করার বা লেখাপড়া বা জ্ঞান চর্চা করার অধিকার রাখে। তাহলে আমরা বলতে পারি প্রাচীন বাংলার শাস্ত্র চর্চা করার অধিকার ছিল কাদের? শুধুমাত্র ব্রাহ্মণদের। এরপরে দেখো পরের প্রশ্ন, রাজা রমেশ ক অঞ্চলের শাসক ছিলেন? শাসক হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। তার শাসনামলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তিনি বিভিন্ন স্থানে অনেক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন যা ইতিহাসে অমরত্ব প্রদান করেছে। উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে? উদ্দীপকে ধর্মপালের শাসনের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে। কোন শাসকের? ধর্মপালের কি হয়েছে? প্রতিফলিত হয়েছে শাসন। কারণ ধর্মপালও কি করেছেন? অনেকগুলো ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকে উনি রেসপেক্ট করতেন। তারপর উনি অনেকগুলো শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া উনি অনেকগুলা বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন। আর এরকম অনেক কাজ ওনার রয়েছে। এরপর দেখো আমাদের 76 নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে 76 নাম্বার। শিক্ষাক্ষেত্রে উক্ত শাসকের অবদান হচ্ছে বৌদ্ধবিহার নির্মাণ, পণ্ডিতদের দ্বারা রাজসভায় অলঙ্করণ, আর হচ্ছে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র। এটার উত্তর কি হবে? বৌদ্ধবিহার নির্মাণ, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে পণ্ডিতদের দ্বারা রাজসভায় অলঙ্করণ, এটা ভুল। তারপর হচ্ছে বিভিন্ন স্থানে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, এটার উত্তর হবে খ 1 এবং 2। এটার উত্তর হবে 1 এবং 3। এরপরের প্রশ্ন, উদ্দীপকটি পড়ে 78 ও 79 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রের উদ্দীপকটা কি? একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কি বলো তো? চিত্রটা একটা বিহার। চিত্রটা কি? একটি বিহার। চিত্রটি বিহার। চিত্রের স্থাপত্যটি নির্মাণ করেন কে? চিত্রের স্থাপত্যটি কে নির্মাণ করেন? এটা কি? এটি হচ্ছে সোমপুর মহাবিহার। তাহলে এটা কে নির্মাণ করেন? সোমপুর মহাবিহার নির্মাণ করেন হচ্ছে সোমপুর মহাবিহার নির্মাণ করেন ধর্মপাল। এরপরে উদ্দীপকের স্থাপত্যটি নির্মাণের ফলে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। হ্যাঁ, এটা একটা সত্য। বৌদ্ধ মন্দির নির্মাণ করাই হতো, বিহার নির্মাণ করা হতো শিক্ষা জ্ঞান চর্চা করার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য। আচ্ছা, বৌদ্ধ সম্প্রদায় শিক্ষার সুযোগ পায়। হ্যাঁ, এটাও। বৌদ্ধ ধর্মের আদর্শ প্রসার লাভ করে। হ্যাঁ, এটাও। তাহলে এটার উত্তর কি হবে? ঘ 3টাই হবে এটার উত্তর, 1, 2 এবং 3। 79 নাম্বার প্রশ্নের উত্তর হবে এই 3টাই। আশা করি আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সবার বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে যতগুলা নৈবেত্তিক তোমরা দেখতে পেয়েছো, আশা করি সবগুলো বুঝতে পেরেছো। এগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ তোমাদের 80% কমন পড়ে যাবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। দেখা হচ্ছে পরবর্তী টাইপে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।